সংবিধানের সংশোধন কমিটিতে জামায়াতের অপেক্ষায় সরকারি দল বিএনপি। চিফ হুইপ বলছেন, গণতন্ত্রের স্বার্থে কমিটিতে নাম দেবে বিরোধী দল। এদিকে জামায়াতের সাফ জবাব, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া কোনো কমিটিতে যোগ দেবে না তারা। একজন বিশ্লেষক মনে করেন, নির্বাচনের আগে একমত হয়ে এখন ভিন্ন পথে হাঁটা বিএনপির এক ধরনের কূটকৌশল। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। জুলাই সনদ অনুসারে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে বিপরীতমুখী অবস্থানে সরকারি ও বিরোধী দল। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জুলাই আদেশ অনুযায়ী শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। এখন আবার সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি গঠন করেছে দলটি। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যেখানে সরকারি দলের 7, বিরোধী দলের 5, অন্যান্য দলের 1 জন করে এবং স্বতন্ত্র 1 জন সদস্য নিয়ে 18 সদস্যের এই কমিটি করার কথা রয়েছে। বিরোধী দল থেকে 5 জন। যদিও বিরোধী দল এই কমিটিতে যাবার বিষয়ে সরাসরি বিরোধিতা করেছে। আপনি বলছেন যে সংস্কার পরিষদের কাজ সংশোধন কমিটি দিয়ে করবেন। সংশোধন কমিটি দিয়ে তো সংস্কার পরিষদের কাজ হবে না, যেহেতু আমাদের আইন প্রণয়নের ক্ষমতা সংবিধানের আইন দ্বারা, সংবিধানের বিধিগুলো দ্বারা সীমাবদ্ধ। চাইলেও আমরা সংবিধানের মৌলিক যে অবকাঠামো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। তবে সরকারি দল মনে করে কমিটিতে যোগ দেবে জামাত। ওরা এখন নাম না দিলে, আমরা এখন দেয়নি, আবার পরে দিবে, নেক্সট সেশনে দিবে বা পরের সেশনে দিবে, আসবে না কেন? আমরা যদি বিশ্বাসী করি দেশে গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশে সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাসী করি দেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তা আমরা কেমনি আনইউনিটেড থাকবো, ইউনিট হবো। যদি তেমনটা না ঘটে তাহলে সংস্কার বা সংবিধান সংশোধনের ভবিষ্যৎ কোন পথে? রাজনৈতিক অবস্থান থেকে আমরা এক চুল পিছু হটবো না। জুলাইয়ের প্রশ্নে, গণভোটের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আপনারা বিকল্প পদ্ধতিটা বাস্তবায়ন করতে চান, ফাইন করেন। আমাদের জন্য কেন অপেক্ষা করবেন আপনারা? আমাদের জন্য তো অপেক্ষা করার কোনো দরকার নেই। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা সুস্পষ্ট বলে দিয়েছি এই কমিটিতে আমরা যাব না। এখন আপনারা এই কমিটি নিয়ে কী করবেন জনগণকে দেখান, আমরাও দেখব, জনগণও দেখবে। আপনারা যদি জুলাইয়ের সনদ পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেন, আমাদের তো কোনো কথা থাকতে পারে না। তবে রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, সংস্কার নিয়ে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ। এর ফলে ভবিষ্যতে রাজনীতিতে সংঘাত বাড়তে পারে। তো যখন একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটটা বিএনপির দাবি অনুযায়ী একই দিনে হয়েছে, আমি বলবো যে এটা এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া, সেই জায়গা থেকেও সরে আসা। এই কমিটি করার অর্থ হচ্ছে সে তার মতো করে তার রাজনৈতিক ইচ্ছাটা চাপাইয়ে দিতে চায়। খুব বেশি আমরা আশাবাদী না সংস্কার নিয়ে। এখন আর এই পরিস্থিতিতে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নাই। এজন্য বড় কর্মসূচি না দিয়ে সব দলকে আবারও আলোচনায় বসার আহ্বান এই বিশেষজ্ঞের। মাঠ ছেড়ে দিলে এটা আখেরে আপনার জন্যই কোনো লাভজনক হবে না। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। এক দশকের বেশি সময় স্থবির হয়ে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় আজ শুরু হচ্ছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হবে। 2014 সালে এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। জমি অধিগ্রহণ শেষ হয় 2016 সালে। তবে ডেভেলপার নিয়োগ, অর্থায়ন চূড়ান্ত এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকল্পটিতে নতুন গতি আসে। সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। এতে অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এটি চালু হলে দেশের অর্থনীতিতে আরও গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আরও খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, প্রকল্প উদ্বোধনের আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন, পাশাপাশি বাস্তবায়নে অংশীজনরা কি বলছেন? প্রকল্পর কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সেটা এখনো শুরু হয়নি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য যারা অতিথি আছেন তাদের জন্য সবাই অপেক্ষা করছেন। এবং আপনি যেটি বলছিলেন যে আমাদের চট্টগ্রামের আনোয়ারায়
চায়না অর্থনৈতিক শিল্পাঞ্চল যেটি এখন হচ্ছে, এর আগেও কিন্তু দেশভিত্তিক আরও দুটি শিল্পাঞ্চল রয়েছে। একটা নারায়ণগঞ্জের 2500-এ জাপানিজ ইকোনমিক জোন, এবং আরও একটি ইকোনমিক জোন আছে কোরিয়ান ইপিজেড, সেটা এই আনোয়ারাতেই অবস্থিত। এটি যদি আমরা দেশভিত্তিক ধরি তাহলে তৃতীয় কোনো দেশ বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এবং এখানে কেন চীনের নাম ব্যবহার করা হচ্ছে সেই প্রশ্ন যদি আপনি করেন তাহলে দেখবেন যে এখানে যে 4200 কোটি টাকা এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে, সেখানে বাংলাদেশ সরকার 1700 কোটি টাকার মতো ব্যয় করবেন সরাসরি, এবং বাকি যে টাকাটা সেটা হচ্ছে চীনা সরকার ঋণ হিসাবে বাংলাদেশকে দিবে এবং অর্থাৎ অর্থায়ন করবে, এবং তাদেরই একটা দক্ষ প্রতিষ্ঠান এই পুরো প্রকল্পটিকে বাস্তবায়ন করবে। এর আগেও অবশ্যই চীনের একটি প্রতিষ্ঠান তারা বাস্তবায়ন করতে গিয়ে ব্যর্থ হয়। এখন নতুন করে নতুন সরকার আবারও চায়না সরকারের সাথে আলোচনা করে নতুন একটি কোম্পানিকে এটি ডেভেলপ করার জন্য দায়িত্ব দিচ্ছে। এবং এখানে যে সম্ভাবনার জায়গা সেটি হচ্ছে যে এই ইকোনমিক জোনগুলো হচ্ছে অনেকটা, আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে হাউজিংয়ের মতো। একজন মানুষ তার সুন্দর স্বপ্নের বাড়ি করতে যেমন একটা হাউজিংয়ের ভিতরে তার পছন্দ, কেন সেখানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ সব কিছু সহজভাবে হয়ে যায় এবং পরিকল্পিতভাবে হয়, সেজন্য মানুষ যেমন বাড়ি করতে গিয়ে হাউজিংকে বেছে নেয়, ঠিক তেমনি ইকোনমিক জোনগুলো এমনভাবে সাজানো হয় যেন বিনিয়োগকারীরা তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে পানি, গ্যাস, বিদ্যুৎ বা প্রয়োজনীয় যা যা ইউটিলিটি দরকার সেটা যেমন পায়, তেমনি রাস্তাঘাট এবং হচ্ছে তার বন্দর ব্যবস্থাপনার সাথে কানেক্টিভিটি যেটা সেটি সহজ থাকে। সেজন্য আসলে বিনিয়োগকারীরা এইসব জায়গায় বিনিয়োগ করতে আগ্রহী হয়। এটা মূলত হচ্ছে চীনের একটি উদ্ভাবন। চীন থেকে আসলে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের প্রজেক্ট ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশও সেই জায়গায় এটি কাজে লাগানোর চেষ্টা করছে। এবং বাংলাদেশের এখানে যে বড় সম্ভাবনা সেটি হচ্ছে যে আপনি জানেন গত বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি ট্যারিফের সূচনা করেন, রেসিপ্রোকাল ট্যারিফ, যে চায়নার সাথে বাণিজ্যিক যুদ্ধ কেন্দ্রিক তারা এই ট্যারিফের সূচনা করেন। অর্থাৎ চায়না থেকে কোনো প্রোডাক্ট যদি আমেরিকার মার্কেটে যায় তাকে উচ্চ শুল্ক গুনতে হবে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের মতো অনেক দেশ আছে যেখান থেকে পণ্য উৎপাদন করে যদি আমেরিকাতে পাঠানো হয় তাহলে সেই পণ্যের কিন্তু খুব বেশি শুল্ক দিতে হবে না। সেই জায়গা থেকে কম্পিটিটিভনেস অর্থাৎ প্রতিযোগিতা সক্ষমতা কিন্তু বাংলাদেশের রয়েছে। এই জন্য চায়না বিনিয়োগকারীরা কিন্তু বাংলাদেশে আসা শুরু করেছেন এবং তাদের লক্ষ্য আছে যে এখানে এসে তারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করবে এবং সেই পণ্যের ডেস্টিনেশন হবে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশ যেখানে তাদের পণ্যের চাহিদা রয়েছে। কিন্তু এখানে আমাদের আরেকটি সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে যে চায়নাতেও বড় একটা মার্কেট রয়েছে। তাদের দেশে আসলে শ্রমিকদের বেতন ভাতা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু কম মূল্যের জিনিসপত্র উৎপাদন থেকে তারা সরে আসছে। সেই জায়গা থেকে তাদের দেশে যে কম মূল্যের জিনিসপত্র দরকার হবে সেটি বাংলাদেশে উৎপাদন করে তাদের মার্কেটে এগুলো সাপ্লাই করার বা রপ্তানি করার সুযোগ রয়েছে। এই সম্ভাবনাগুলোকে সামনে রেখেই মূলত বাংলাদেশ সরকার এই প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে এবং শুধু চায়নাকে না, যে কোনো দেশ, সেটা ইউরোপ বা ভারতও যদি বাংলাদেশে এসে এরকম ইকোনমিক জোন করতে চায় তাহলে সরকার তাদেরকে সেরকম অগ্রাধিকার দিবে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চায়না ইকোনমিক জোনের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। 1 বছরেরও বেশি সময় পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। এই রুটের মাধ্যমে জাপানের সাথে বিনিয়োগ, বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। আর বিমান প্রতিমন্ত্রী জানান 2034 সালের মাঝে আরও 50টি নতুন ফ্লাইট সংযোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। অলাভজনক হয় অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের 1 জুলাই বন্ধ করা হয় ঢাকা নারিতা ফ্লাইট। প্রায় 1 বছর পর ফের চালু করা হলো এই রুটের ফ্লাইট। ঢাকা নারিতা ফ্লাইট উদ্বোধন করতে এসে বিমানমন্ত্রী জানান, ভবিষ্যতে আর এই রুট বন্ধ করার প্রশ্নই আসে না, এটি এবার লাভজনক হবে। আমাদের পরিকল্পনা আছে যে এটা আর বন্ধ হবে না, সেভাবে নারীতেও বন্ধ হবে না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ফ্লাইট এয়ারক্রাফট আরও আনার চেষ্টা করছি। যখন এয়ারক্রাফটগুলো চলে আসবে ইনশাল্লাহ আমাদের বন্ধ করার প্রশ্নই ওঠে না। ইতোমধ্যে ফিরতি ফ্লাইট সহ পরবর্তী ফ্লাইটও বুকিং হয়ে গেছে। এতে জাপান প্রবাসীরাও খুব খুশি বলে জানান তিনি। এই ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও বিশ্বাস তার। বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন
সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। বিমান প্রতিমন্ত্রী জানান, শুধু বোয়িং নয়, চাহিদা থাকায় আরও এয়ারবাস কেনা হবে। আমাদের এই ফ্লাইট যে আমাদের বিভিন্ন দেশে পাঠানোর যে ফ্লিট, সেটা আমাদের পর্যাপ্ত নয়। আমাদের ইচ্ছা যে আমরা 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। এখন থেকে আর কোনো ফ্লাইট বন্ধ হবে না বলেও জানান বিমানমন্ত্রী। রাশেদ আনিস, ৭১, ঢাকা। এখনও উন্নতি নেই গ্যাস সরবরাহে। দেশ জুড়ে চলছে তীব্র সংকট। এর ফলে সময়ের সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। প্রয়োজনীয় চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে, ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে 1 সপ্তাহ ধরে সারা দেশে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এতে দেশের শিল্প খাতেও দেখা দিয়েছে সংকট, প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। তিতাস জানিয়েছে, প্রতিদিনই গ্যাস সরবরাহের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, এ অবস্থা কবে কাটবে তা নিয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো খবর নেই। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজি একটি টার্মিনাল বন্ধ হওয়ার পর সরবরাহ নেমে এসেছে 215 কোটি ঘনফুটের নিচে। দর্শক, রাজধানীর গ্যাস সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু। আমরা যাচ্ছি তার কাছে। অপু, আজকের দিনে গ্যাস সংকটের যে চিত্র সেটি দর্শকদের জানাবেন। রাজধানীর পাম্পগুলোতে যে দীর্ঘ সারি রয়েছে, মানুষের ভোগান্তি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাবেন। পাশাপাশি এটাও জানতে চাই যে সমস্যার সমাধান হতে কবে নাগাদ সময় লাগতে পারে বলে জানতে পেরেছেন। একটি ফিলিং স্টেশনে এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি সেগুলো রয়েছে, অর্থাৎ সকাল থেকে অনেকে কিন্তু এই গ্যাস নেবার জন্য যারা চালক রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সারিতে অপেক্ষমান রয়েছেন এবং কাঙ্ক্ষিতভাবে তারা ফিলিং স্টেশনগুলোতে আসতে কিন্তু তারা কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু এই গ্যাস সংকট চলছে। এটি শুধু সিএনজি ফিলিং স্টেশনই নয়, বাসাবাড়ি থেকে শুরু করে রাজধানী এবং রাজধানীর আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু গ্যাস সংকট রয়েছে। এবং এখানে আমরা কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলবো, একটু জানবো যে কতদিন ধরে আপনারা এই সমস্যায় রয়েছেন এবং গ্যাস আসলে চাহিদা মতো কতটুকু পাচ্ছেন। আমরা তো চাহিদা মতন গ্যাস পাই না, আজকেও মনে করেন যে 8 দিন হইব, 1 সপ্তাহের উপরে আমরা গ্যাস আনতে গেলে তো গ্যাস পাই না। এর ফলে আপনাদের কি প্রভাব পড়ছে? আয় ইনকামে কোনো ভাটা পড়ছে কিনা? ইনকামে ভাটা পড়ছে তো, আমরা তো ইনকাম মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়, কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি আমরা 1 টাকাও করে নিতে পারি না। এই স্টেশনগুলোতে আসলে কতক্ষণ ধরে আছেন এবং কত গ্যাস কিরকম নিতে পারছেন? এখন আপনার গিয়ে আমাদের যে সমস্যা মূলত আপনার গিয়ে প্রেশার তো একবারেই নেই। সর্বোচ্চ দেখা যায় একটা গাড়ি আমরা 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, কোনো স্টেশনে প্রায় 4 থেকে 5 ঘন্টাও লেগে যাচ্ছে আমাদের। সেক্ষেত্রে আমরা আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। এবং কি আমরা যে দেশে বসবাস করতেছি, মানে কি বলবো, কিছু বলার নেই। আমরা সবাই হচ্ছে নিতানি নিত খাই, আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। গ্যাস সংকটের কারণে আসলে এখন আপনাদের আয়টা কেমন হচ্ছে, আগে কেমন হতো? আয়টা হচ্ছে যে আমরা সারাদিনে যা ইনকাম করি, গ্যাস লইতে লইতে মনে করেন যাই 2-3 ঘন্টা ভাড়া মারতে পারি, ওটাতে মালিকের জমা দিতে হয়। তাছাড়া আমরা পরে যেমন খালি পকেটে আই, আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলার মতো পাবো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি চালক যারা রয়েছেন তারা যেটি বলছেন, অর্থাৎ দীর্ঘ সময় পরেও তারা গ্যাস নিতে পারলো, সেটি পরিমাণের তুলনায় একেবারেই কম এবং এর প্রেক্ষিতে কিন্তু তাদের যে আয়ের পথ সেটিও কিন্তু কম হচ্ছে, অর্থাৎ তারা দীর্ঘ সময় কিন্তু নষ্ট হচ্ছে এই গ্যাস নিতে স্টেশনগুলোতে অপেক্ষা করে। অর্থাৎ বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা এই ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এটি আসলে কবে নাগাদ ঠিক হবে এই বিষয়টিও কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না। এবং সরকার থেকে যেটি বলা হচ্ছে যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। জানেন যে মহেশখালীর 2টি ভাসমান স্টেশনে কারিগরি
কারিগরি ত্রুটির কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বলে সরকার থেকে জানানো হয়েছে। তবে সিএনজি চালক থেকে শুরু করে গাড়ির চালক যারা রয়েছেন এবং বাসা বাড়িতে নিয়মিত যারা রান্না বান্না করে থাকেন তারাও আসলে জানেন না যে এই গ্যাস সংকট সমস্যা কবে নাগাদ সংকট হবে। তবে প্রত্যাশা করছেন যে সরকার দ্রুতই এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন, এমন কিন্তু প্রত্যাশা রয়েছে গাড়ি চালক এবং সিএনজি চালক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তো আমার কাছে রাজধানীর তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশন থেকে এই ছিল সবশেষ খবর। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী গ্যাস সংকটের চিত্র তুলে ধরেছিলেন সহকর্মী মুহামিনুল খান অপু। এই মুহূর্তে আমরা যেতে চাই রাজধানীর বাইরে আশুলিয়া গ্যাস সংকটের খবর জানাতে। সেখানে রয়েছেন আরেক সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। যাচ্ছি তার কাছে। অনেক রাজধানীতে যেমনটি দেখছিলেন যে সিএনজি অটোরিকশা চালকরা খালি হাতে ঘরে ফিরছেন। আপনি শিল্পাঞ্চল এলাকায় রয়েছেন, সেখানে শিল্প উৎপাদন বন্ধ রয়েছে গ্যাস সংকট নিয়ে। সেটি নিয়ে তারা কিভাবে চলছেন, কিভাবে তারা ম্যানেজ করে চলছেন, বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপেল এলাকা। আপনাকে জানিয়ে রাখি যেটা আশুলিয়া এবং সাভার এটি একটি শিল্পাঞ্চল এলাকা। আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকেই এই বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু যারা প্রাইভেট চালকরা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন গ্যাস না পেয়ে। এখানে যারা প্রাইভেট চালকরা রয়েছেন তারা যে বিষয়টি জানাচ্ছেন যে তারা কিন্তু দীর্ঘ 4-5 ঘন্টা অপেক্ষার পর কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন বিভিন্ন ফিলিং স্টেশন, সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখান থেকে। অনেকে বলছেন যে যেহেতু সিএনজি একটি সুলভ মূল্যে তারা পান, সে কারণে অনেকগুলো পরিবহন প্রাইভেট কার তারা কিন্তু অকটেন ব্যবহার করেন। কিন্তু এখন যেহেতু সিএনজিতে সমস্যা হচ্ছে সে কারণে অনেকে আছে যে বিকল্পভাবে অকটেন ব্যবহার করছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রতিদিনের যে আয় ক্ষমতা সেটি কিন্তু কমে আসছে, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তাছাড়া দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমরা গতকাল সন্ধ্যা থেকে দেখেছি যে শিল্পাঞ্চল এলাকা বেশ কিছু জায়গায় কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে এখানে লোডশেডিং দেখা দিয়েছে অতিরিক্ত, এবং যে কারণে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি অভিযোগ করছেন যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণের বিদ্যুৎ না পাওয়ায় তারা কিন্তু এখানে যে গ্যাস প্রাকৃতিক সিএনজি সেটি কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন, যে কারণেও তাদের দিতে কিন্তু বিলম্ব হচ্ছে। আমরা যদি একজন চালকের সাথে কথা বলি, কতক্ষণ ধরে বসে আছেন, কি দেখছেন? ভাই আমি এখানে 9টার থেকে সিরিয়ালে লাগাইছি, এখনো গ্যাস পাইনি। গতকালকে মিরপুর 12 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়ে গ্যাস নিয়েছি 300 টাকা। ঢাকা থেকে স্টাফ নিয়ে ইপিজেড আইছি, এখন আছি এখানে 3 ঘন্টা ধরে বসে, এখনো গ্যাস পাইনি। কখন পাবো কিছু বলতে পারছি না। কি মনে করছেন? অনেক সময় অনেক পাম্পগুলোতে তো কন্টেইনার থাকে। হ্যাঁ, এখানেও কন্টেইনার থাকতো এর আগে, আজ 2 দিন দেখছি কন্টেইনার নাই। যেমনটি শুনছিলেন কিছু কিছু পাম্পে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু খুব দ্রুত একটি সারি রয়েছে যেখানে কিন্তু অনেক পরিবহন এখনও কিন্তু অপেক্ষামান রয়েছে যে তারা তাদের যে কাঙ্ক্ষিত সিএনজি সেটি কিন্তু তারা সংগ্রহ করবেন। ফারুক, আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি কিন্তু গত 2 দিন আগে আমরা কিন্তু রাতে দেখিয়েছিলাম যে বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু কারখানায় যে কিছু কারখানা রয়েছে কন্টেইনার দেওয়ার কথা, সেই কন্টেইনার ব্যতীত কিন্তু তারা অতিরিক্ত অবৈধভাবে কিন্তু তারা বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন যে রেস্টুরেন্টের যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা গ্যাস দিচ্ছে, যেটির অভিযোগ কিন্তু এখানকার যারা চালকরা রয়েছেন তারাও কিন্তু দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এই বিষয়ে কিন্তু তেমন কোনো তদারকি না দেখলেও আমরা কিন্তু দেখেছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন তারা প্রতিনিয়ত এই যে সকল পাম্প রয়েছে সেগুলো মনিটরিং করবেন এবং কেউ যেন অবৈধভাবে এখানে পাম্প থেকে যেন গ্যাস পাচার না করতে পারে সে বিষয়ে কিন্তু তারা একটি সজাগ দৃষ্টি রাখবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তা সব মিলে এখন পর্যন্ত এই শিল্পাঞ্চল এলাকায় যারা পরিবহন চালকরা রয়েছেন সিএনজি সংগ্রহ করেন তারা কিন্তু খুবই এই গ্যাস সংকটে কিন্তু খুব সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা চাচ্ছেন যে খুব দ্রুত সময় যেন এটি লাঘব করা যায়, সেই ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এমনটি কিন্তু আশ্বাস তাদের। ফারুক, অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশ জুড়ে চলমান তীব্র গ্যাস সংকটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশালে স্বনির্ভর খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে একথা বলেন তিনি। এ দফায় 500 তাল গাছ ও 300 নারকেল গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি নদী, খাল, বিল, শূন্য জায়গাতে আমরা যে আগামী 5 বছরে ন্যূনতম 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি, এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করা যথেষ্ট নয়। কারণ বৃক্ষরোপণ করার পরে, চারা রোপণ করার পরে ওটাকে বৃক্ষে রূপান্তরিত করার যে পর্ব, সেই পর্বতে যে এলাকায় চারা রোপণ করা হবে সেই এলাকার স্থানীয় জনগণের একটা
সম্পৃক্ততা দরকার। আমরা ইতিমধ্যেই প্রশাসনকে এই ব্যাপারে নিয়োগ করেছি, যাতে প্রশাসন স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটি চারাকে বৃক্ষে রূপান্তরিত করার দায়িত্বটা গ্রহণ করে। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আবার শুরু হচ্ছে। প্রায় 3 সপ্তাহ পর পরীক্ষার হলে এই বোর্ডের পরীক্ষার্থীরা। একই সঙ্গে দেশের অন্য 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বের সূচি অনুযায়ী পরীক্ষা হচ্ছে। বন্যার কারণে গত 8 জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে চট্টগ্রাম বোর্ডের বাইরে দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত ছিল। এক যুগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় অর্ধেক শিক্ষার্থী ঝরে পড়ছে। এর মধ্যে 100 জনের মধ্যে 56 জনই মাধ্যমিকের আগে হারিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য যা এক বড় সতর্কবার্তা। আর এই ঝরে পড়ার কারণ জানতে গবেষণার উদ্যোগ নিয়েছে সরকার। জুলিয়া তানহা জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানও। বাজেটে শিক্ষা খাতে বাড়ছে বরাদ্দ। এই দৃশ্যমান অগ্রগতির আড়ালে শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে যাচ্ছে লাখ লাখ শিশু কিশোর। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রতিটি ধাপেই বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণা বলছে, প্রাথমিক শিক্ষা শেষ করা প্রতি 100 শিক্ষার্থীর মধ্যে মাত্র 44 জন 10ম শ্রেণী পর্যন্ত পৌঁছায়। আর ব্যানবেসের তথ্য বলছে, উচ্চ মাধ্যমিক শেষ করতে পারে মাত্র 43.9% শিক্ষার্থী। আর প্রাথমিকের 84.3% উপস্থিতির হার উচ্চ মাধ্যমিকে নেমে আসে 50.5%। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য বলছে, 2024 সালে এসএসসি পাশ করাদের মধ্যে 1,80,000-এর বেশি শিক্ষার্থী কলেজেই ভর্তি হয়নি। ভর্তি হওয়ার পরও ফর্ম পূরণ করেনি আরও 5,43,000 শিক্ষার্থী। সব মিলিয়ে 2 বছরে এসএসসি থেকে এইচএসসি পর্যায়েই ঝরে পড়েছে প্রায় 7.5 লাখ শিক্ষার্থী, যা মোটের প্রায় 45%। বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্য, শিক্ষার ক্রমবর্ধমান ব্যয়, বাল্যবিবাহ, শিশুশ্রম, পারিবারিক চাপ, শিখন ঘাটতি এবং উচ্চ শিক্ষা শেষে কর্মসংস্থানের অনিশ্চয়তা সব মিলিয়েই বাড়ছে ঝরে পড়ার হার। সমন্বিত শিক্ষানীতি ও ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের আগেভাগে শনাক্ত করার উপরও জোর দিচ্ছেন তারা। শিক্ষার প্রতি তাদের একটা অনীহা বলবো না, মানে যা চাচ্ছিল তা পাচ্ছে না, ফলে সেদিকে তারা আগ্রহ হারিয়ে ফেলেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, সিস্টেম থেকে ড্রপ আউট হচ্ছে। আমরা যদি এই জায়গায় ওভারকাম করতে না পারি, তাহলে আমাদের ফিউচার ধ্বংস হয়ে যাবে। শিক্ষা কমিশন করে একটা শিক্ষা দর্শন তৈরি করা, যে শিক্ষার কাছে আমরা কি চাই, আমাদের প্রত্যাশাটা কি, শিক্ষার মাধ্যমে আমরা কি পেতে চাই, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, নাগরিকদের কাছ থেকে, গার্ডিয়ানসদের কাছ থেকে আমরা কি পেতে চাই শিক্ষার মাধ্যমে। এটা হলো শিক্ষা দর্শন। এই শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে একটা শিক্ষা নীতি তৈরি করা। যদিও কর্তৃপক্ষ বলছে, কেন শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের আগেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে তা জানতে গবেষণামূলক উদ্যোগ নিচ্ছে সরকার। ড্রপ আউটের প্রকৃত সংখ্যাটা আমরা চিহ্নিত করার কাজে এখন নিয়োজিত আছি বোর্ডসমূহ। ওই দিন শর্ট টাইম আশা করতেছি পরীক্ষা শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যে তথ্যগুলি চলে আসবে। যখনই তথ্যগুলি চলে আসবে, তখন আমাদের পরবর্তী অংশটা কাজ করবে, যে হোয়াই ড্রপ আউট। সব মিলিয়ে ঝরে পড়া এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে কেবল শিক্ষা খাতের সংকট নয়, বরং দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য বড় এক সতর্কবার্তা হিসেবে দেখছেন শিক্ষা সংশ্লিষ্টরা। জুলিয়া তানহা, 71, ঢাকা। চরম অনিশ্চয়তা নিয়ে চলছে হোমিওপ্যাথি, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার কার্যক্রম। সরকারি নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ না থাকা সহ নানা অব্যবস্থাপনায় হতাশ শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এই খাতে নজর দিলে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখতে পারবেন তারাও। ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন আকরাম হোসেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। কিছুদিন পরে কর্মময় জীবনে প্রবেশ করবেন তারা। আনন্দ উচ্ছ্বাসের পরিবর্তে বিষণ্ণতা আর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। কিন্তু কেন? এমবিবিএস থেকে আমরা অনেক দিক থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। প্রফেশনাল এক্সামের পরে আমাদের যে পথটা, আমাদের যে জীবনটা, সেটা একটু দুর্বিষহ বলতে হয়। আমাদের চাকরির কোনো সুব্যবস্থা নেই, আমাদের সকলে হতাশার মধ্যে দিন পার করছে এখানে। প্লাস রাজস্ব খাতে বলেন কিংবা স্বাস্থ্য, বিসিএস, পিএসসির আন্ডারে যে চাকরিগুলো,
এগুলো আমাদের আসলে কোনো কিছু এখন ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গোল্ডেন এ+ পেয়ে অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন এখানে, কিন্তু সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকা, এই খাতের প্রতি অবহেলা, দেশে উচ্চশিক্ষা এবং রাজস্ব খাতে চাকরির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেহেতু অন্য জায়গায় MBBS চান্স হয় নাই, তাই এখানে অনেকে ভর্তি হয়েছে। আমারও স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব ছোট থেকে, তো সেই জায়গা থেকে MBBS এ যখন আমার চান্স হলো না, তখন আমি বেছে নিলাম যে আমি হোমিওপ্যাথি পড়বো। হোমিওপ্যাথির জন্য নীতিমালা এবং নামের সাথে চিকিৎসক লেখার অনুমোদন থাকলেও সমপর্যায়ের BUMS ও BAMS কোর্স পাশ করা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। বারবার তাদের জন্য নীতিমালার খসড়া তৈরি হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারা যদি প্র্যাকটিস করতে যায়, তারা বিভিন্ন ধরনের প্রশাসন দ্বারা হয়রানি হয়ে থাকে। একটাই কারণ, আমাদের স্বতন্ত্র কোনো আইন কাউন্সিল না থাকার কারণে, কারণ তারা ডাক্তার পদবিটা ভালোভাবে ব্যবহার করতে পারে না। আমলাতান্ত্রিক জটিলতার জন্যই বারবার আমাদের আইনটা পিছিয়েছে। 1989 সালে কলেজ প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত রাজস্ব খাতে নিয়োগ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। এখান থেকে বের হয়ে আমাদের কোনো কর্মসংস্থান নেই, আমাদের কোনো পদ নেই, আমাদের ইন্টার্নি ভাতা কম। আমাদের ইন্টার্ন ভাতা আমরা যে পাই 10,000 করে, অন্যান্য মেডিকেল কলেজ যেগুলো MBBS ওনারা 20,000 করে পাচ্ছে। এবং পড়াশোনাটাও আমাদের বেশি, কিন্তু আমাদের মূল্যায়ন কম। প্র্যাকটিস লাইফে গেলে আমাদের ডাক্তার লেখার জন্য পারমিশন দিচ্ছে না, এতে করে আমাদের ডাক্তাররা হীনমন্যতায় ভুগছে। লাস্ট 5 বছরের মধ্যে আমাদের সরকারি কোনো নিয়োগ নাই। আমাদেরকে গাইড দিবে বা এরকম কোনো ওয়ে আমরা পাচ্ছি না। সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমাদের এই সেক্টরটার অনেক বেশি উন্নতি হওয়া পসিবল। সঠিক পরিসংখ্যান না থাকলেও দেশের একটি বড় অংশ ট্র্যাডিশনাল চিকিৎসা গ্রহণ করে থাকেন। স্বাস্থ্য খাতে তাদের অবদান অস্বীকার করার উপায় নেই, তাই এই খাতে বিশেষ নজর বাড়ানোর তাগিদ অংশীজনদের। এই ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো সরকারই সেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, যার কারণে এই ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সেক্টরটা আজও পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে। তাদের কোনো চাকরির ব্যবস্থা নাই। যখন চাকরির ব্যবস্থা না থাকবে, এই শিক্ষা ব্যবস্থার তো কোনো প্রসার হবে না, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না। তাদের দাবি, এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, 71, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া স্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় সকাল থেকেই কোথাও রোদ, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, আবার কোথাও গুঁড়ি বৃষ্টিও হয়েছে। নদ নদী শান্ত থাকলেও গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর আশপাশের এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দর্শক, উপকূলীয় আবহাওয়ার আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রাঙ্গাবালী উপকূল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। কামরুল, সবশেষ আবহাওয়ার কি সতর্কবার্তা আপনারা পেয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে? উপকূলের সবশেষ পরিস্থিতি বা কেমন দেখছেন? সাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে যে মৌসুমী নিম্নচাপটি অবস্থান করছিল, সেটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কিন্তু এখন জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে, জোয়ারের পানির উচ্চতা বেড়েছে, স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ফুট পানি বেশি বৃদ্ধি পেয়েছে এবং নদীতে ছোট ছোট ঢেউ তীরে আছড়ে পড়ছে এবং গভীর বঙ্গোপসাগর ফুঁসে উঠেছে, যার কারণে মাছ ধরা যে নৌকো ট্রলারগুলো গভীর সাগরে অবস্থান করছিল, তারা উপকূল তীরবর্তী ঘাটগুলোতে আসতে শুরু করেছে। এবং আবহাওয়ার যে সর্বশেষ বিজ্ঞপ্তি, তাতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিম
পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকা সাগর উত্তাল রয়েছে, যার কারণে পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ করা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূল তীরবর্তী ঘাটে ফিরে এসে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। আপনাকে বলে রাখি, রাঙ্গাবালী উপকূলীয় এলাকা নদী এবং সাগর বেষ্টিত একটি জনপদ, যার কারণে এই ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি হলে, জোয়ারের পানির উচ্চতা বাড়লে নিচু কিছু এলাকা রয়েছে যে এলাকাগুলো আসলে প্লাবিত হয়। আমরা খোঁজ খবর নিয়েছি চালিতা বুনিয়া এবং চরমন্দা যে চরান্ডা, সেখানেও কিন্তু কিছু নিচু এলাকা রয়েছে নিম্নাঞ্চল, সেগুলো প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাঙ্গাবালী উপকূলের আবহাওয়ার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। মেহেরপুরের বিভিন্ন গ্রামে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। গেল 1 মাসে 2টি গ্রামে শিশুসহ 39 জন কুকুরের কামড়ে শিকার হয়েছেন। এ ঘটনায় আতঙ্কে আছেন গ্রামের মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রাণী সম্পদ বিভাগের সাথে পরামর্শ করে দ্রুত বিষয়টির মানুষ ও পশু বান্ধব সমাধানের চেষ্টা চলছে। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেহেরপুরের রামনগর গ্রামের 50 আফরোজা খাতুন গত 17 জুলাই মাঠের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কুকুরের আক্রমণের শিকার হয়ে 2 পা ও হাত মারাত্মক জখম হয়। এ সময় সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পেছন থেকে আমাকে ধরে ফেলছে পা। আমি বলছি আমাকে কিসে পায়ে ধরলো, পেছনে তাকে দেখছি কুকুরে আমাকে পুরা পাটা ভিতরে মুখের ভিতর লিলিয়েছে। আফরোজা খাতুনের মতো গেল 17 জুলাই মাত্র 1 ঘন্টার ব্যবধানে রামনগর গ্রামে কুকুরের কামড়ের শিকার হয়েছেন শিশুসহ 22 জন। তারা বলছেন, রাস্তায় একা পেলেই মানুষের ওপর আক্রমণ করছে কুকুর। এরপর হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিন নিতে হচ্ছে। হাঁস চাষ করি, ওইখানে বসেছিলাম আর পেছন থেকে এসে কুকুরে কামড় দিয়ে চলে গেছে। প্রতিটা পাড়াতেই এমন একটা আক্রমণ যে তার আতঙ্কে আমরা বাড়ির বাইরে আসতে পারছি না। গত 1 মাসে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন মানুষ। শিশুরা স্কুলে যেতে ভয় পায়। গ্রামের যেসব বাচ্চারা স্কুলে যায়, তার বাবা মা ভয় পাইছে যে আমার বাচ্চাকে আমি কিভাবে ছাড়বো। তখন কোন কুকুর এসে আমার বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যাবে। ভ্যাকসিন নিতে হলে 1000 টাকা নিল, কেউ কেউ আবার ভয়ে কুকুর মেরেও ফেলছেন। তবে এভাবে কুকুর পিটিয়ে হত্যা করা কোনো সমাধান নয় বলছেন পরিবেশ কর্মীরা। কিন্তু যদি কখন অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুব বেশি এটা সমাজের জন্য ক্ষতিকারক হয়, তখন এটা অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে বা এটা পৌরসভার অধীন থেকে বা জেলা পর্যায় থেকে বা সিভিল সার্জনের মাধ্যমেও এটা কিন্তু কিছু মারতেও হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত সমাধান ঠিক করা হবে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন আছে বলে দাবি করেন তিনি। এই কুকুরগুলোর বিষয়ে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে ভ্যাকসিনেশন অথবা অন্যান্য যে ব্যবস্থাগুলো প্রচলিত নিয়ম রয়েছে আমাদের সরকারি নীতি নিয়মের ভিতর থেকে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। টক্সয়েড এবং আইজি দুইটাই সাপ্লাই আছে। বলছি যে শুক্রবারে সহ আমাদের কিন্তু প্রত্যেক দিনে এটা সরবরাহ আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উদ্বিগ্ন হওয়া যাবে না। 72 ঘন্টার ভিতরে আপনারা এসে নিয়ে নেবেন, কিন্তু 72 ঘন্টা পার করা যাবে না, সেই ক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায়। গ্রাম থেকে বেওয়ারিশ কুকুর চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মনিরা কাজুরি, 71। দর্শক, রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আরো জানাতে বিস্তারিত আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা যাচ্ছি তার কাছে। মাইনুল, এখন পর্যন্ত অভিযোগে কি কি বিষয় উঠে এসেছে, পাশাপাশি এই বিষয়ে চিফ প্রসিকিউটর এখন পর্যন্ত কিছু জানিয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন।
ঘটনাটাই যদি বলতে হয়, সেখানে 2013 সালের 5 মে যেই নারকীয় ঘটনা ঘটেছিল মতিঝিলের শাপলা চত্বরে, যেখানে সারা দেশ থেকে যে ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষরা এসেছিলেন শাপলা চত্বরে এবং তারা সেখানে একটি সমাবেশ করার কথা ছিল এবং সারা দেশে কিন্তু তখন তাদের উপর হামলা হয়। তার পাশাপাশি শাপলা চত্বরে কিন্তু আমরা দেখেছি যে রাতের বেলা লাইট বন্ধ করে কিন্তু সেই মানুষদের উপরে হামলা হয় এবং সেই ঘটনায় বেশ কয়েকজন নিহতের কথা কিন্তু তখনই শোনা গিয়েছিল। তবে তখনকার সরকার কিন্তু এই ঘটনাটি বারবার অস্বীকার করেছে, হতাহতের ঘটনা তারা অস্বীকার করেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তখন কিন্তু এই মামলার বিচারের বিষয়ে কিন্তু কোনো অগ্রগতি হয়নি এবং অবশেষে যখন 5 আগস্ট সরকার পতন হয়, তারপর কিন্তু হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু এ বিষয়ে অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এই মামলা তদন্ত শুরু হয় এবং তদন্ত শেষে বলা যায় যে আজকে আনুষ্ঠানিক যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং এখানে 41 জনকে আসামি করা হয়েছে এবং যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে প্রধান আসামি হিসেবে আছেন শেখ হাসিনা, এছাড়া রয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, বেনজির আহমেদ সহ মোট 41 জন। এছাড়া কয়েকজন সাংবাদিকের নামও শোনা যাচ্ছে। সব মিলে এই 41 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দাখিল করা হয়েছে। কিছু হয়তো আজকেই শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 বা 2-এ। সেখানে শুনানি শেষে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু সেখানে তুলে ধরা হবে এবং শুনানি শেষে হয়তো আদালত এই মামলার পরবর্তী যেই কার্যক্রম রয়েছে, যেই পলাতক আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, পরবর্তীতে যে পলাতক আসামি রয়েছেন তাদের পক্ষে আইনজীবী নিয়োগ রাষ্ট্রপক্ষ থেকেই, সেই সকল ধাপ পেরিয়ে কিন্তু এই মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিকে যাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে এবং তারপর কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হবে। কাজে আজকে অভিযোগ দায়ের যেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলেও এখনই কিন্তু বিচার শুরু হচ্ছে না। বিচার শুরুর আগে কিন্তু আরও বেশ কয়েকটি ধাপ রয়েছে। এই ধাপগুলো পেরোনোর পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে সাক্ষ্যগ্রহণ বা সূচনা বক্তব্য তা কিন্তু শুরু হবে এবং তারপরে হয়তো এই মামলা যে সাক্ষ্যগ্রহণে দেখা যাবে যে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা কি বলছেন। তার আগ পর্যন্ত কিন্তু এখন আজ কিছুক্ষণ পরে হয়তো অভিযোগ গঠনের যে অভিযোগ আমলে নেওয়ার যে শুনানি তা হবে এবং অভিযোগ আমলে নেওয়ার পর পরবর্তী যে নির্দেশনা আদালত থেকে দেওয়া হবে। ফারুক, দর্শক, সংবাদ সংযোগে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।